আসসালামু আলাইকুম। আরএল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর ফিনান্স থেকে, এবং আমাদের আজকে ফিনান্সেরও গাণিতিক ক্লাস। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কালন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে মূলধনী আয় ব্যয় প্রাক্কালের অঙ্ক করতে গেলে আমাদের পাঠ্যসূচিতে দেওয়া আছে যে চারটি পদ্ধতি। কয়টি পদ্ধতি? চারটি পদ্ধতি। একটা পদ্ধতির নাম হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ARR। আরেকটাকে বলা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি, PBP বা পেব্যাক পিরিয়ড। আরেকটাকে বলা হচ্ছে NPV বা নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। আরেকটাকে বলা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যসূচিতে আলোচনা করা আছে দুইটি পদ্ধতি। একটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ARR মেথড, আর একটা হচ্ছে PBP বা পেব্যাক পিরিয়ড মেথড, যেটাকে আমরা বাংলায় বলতেছি গড় মুনাফার হার পদ্ধতি। আরেকটাকে বলা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। তবে আমাদের মাথায় রাখতে হবে, যখন আমাদের MCQ কোশ্চেন করা হবে, যদি আমাদের প্রশ্ন করা হয় যে মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি, তখন কিন্তু চারটি। কিন্তু গাণিতিক পদ্ধতি, গাণিতিক সমাধান করতে হবে আমাদেরকে কয়টি? দুইটি। একটাকে বলা হচ্ছে কি ARR, আর একটাকে বলা হচ্ছে PBP। ARR PBP। তো ARR অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আমার বাংলায় বলতেছে গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতি। তো সর্বপ্রথম যেহেতু গড় মুনাফার হার পদ্ধতি দেওয়া আছে, আমরা গড় মুনাফার হার পদ্ধতিটি আলোচনা করব। গড় মুনাফার হার বের করার সূত্র হচ্ছে গড় মুনাফার হার সমান সমান গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণন 100। আপনারা দেখেন, গড় মুনাফার হার সমান সমান গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণন 100, এবং এই 100 ব্যবহার করার জন্য আমাদের যে ফলাফল পাবো সেখানে আমাকে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হলো যে গড় নিট মুনাফা কিভাবে পাবো এবং গড় বিনিয়োগেই বা কিভাবে পাবো। তো গড় নিট মুনাফা বের করার সূত্রটাও আমি লিখে দিচ্ছি। গড় নিট মুনাফা সমান সমান, সহজ করে দিচ্ছি, বছর সমূহের নিট বছর সমূহের নিট মুনাফার সমষ্টি। বছর সমূহের নিট মুনাফার সমষ্টি, বছর সমূহের নিট মুনাফার সমষ্টি ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অথবা আমরা আরো সহজে বোঝার জন্য নিতে পারি মোট বছরের সংখ্যা। মোট বছরের সংখ্যা। এখন ধরে নিলাম যে আমাদের একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি যে প্রথম বছর লাভ হয়েছে 10 টাকা, দ্বিতীয় বছর লাভ হয়েছে 20 টাকা, তৃতীয় বছর লাভ 40 টাকা, চতুর্থ বছর 50 টাকা, এবং পঞ্চম বছরে হয়েছে 15 টাকা। এগুলো প্লাস আকারেও থাকতে পারে, মাইনাস আকারেও। প্লাস আকারে থাকলে প্লাস করব, মাইনাস আকারে থাকলে মাইনাস করব। এবং বছরের সংখ্যা কত? 1 2 3 4 5। তাইলে আমাদের 10 20 30 40 70, 70 আর 50 120, 120 আর 15 100, 135কে আমাকে 5 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। দেখেন আপনারা 135কে 5 দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়? কত? 27। এই যে আমাদের গড় নিট মুনাফা বের হলো 27। এটা একটা উদাহরণ। এটা একটা আমাদের তথ্যে মুনাফা যদি থাকে তাহলে প্লাস আকারে থাকবে, যদি ক্ষতি হয় তাহলে আমি একটা উদাহরণ দিতে পারি এটার। এখানে প্লাস না থেকে কি আছে? কথা কি বুঝতে পারছেন? তাহলে তখন আমার এই 10 আছে প্লাস আকারে, 20 40 আছে প্লাস আকারে, 50 আছে প্লাস আকারে, 15 আছে প্লাস আকারে, সবগুলো কি করব? প্লাস। প্লাস করে মাইনাসটা আমাকে কি করতে হবে? বাদ দিয়ে 5 দ্বারা কি করতে হবে? তাহলে আমরা যে ফলাফল পাবো সেটাই আমাকে গড় নিট মুনাফা হিসেবে ব্যবহার। এখন আমরা আমাদের সূত্রে লিখছি গড় নিট মুনাফা।
ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণন 100। এখন আমরা তো গড় নিট মুনাফাটা পাইলাম, গড় নিট মুনাফা কিভাবে বের করতে হবে সেটা পাইলাম, কিন্তু গড় বিনিয়োগ তো এখনো পাইছি পাই নেই। তো গড় নিট মুনাফা কিভাবে বের করতে হবে আপনারা বুঝতে পারছেন? বছর সমূহের নিট মুনাফার সমষ্টি ডিভাইডেড বাই আয়ুষ্কাল বা মোট বছরের কোন ক্লেম? ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের প্রশ্ন হলো যে গড় বিনিয়োগ আমরা কিভাবে বের করব। তাহলে আমাদের এখন জানার বিষয় হচ্ছে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ সমান বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। আমাদের সূত্রে আমরা বলছি যে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণন 100। গড় নিট মুনাফা কিভাবে বের হয় আমরা অলরেডি জানছি যে বছর সমূহের নিট মুনাফার সমষ্টি ডিভাইডেড বাই মোট বছরের সংখ্যা। এখন আমরা জানবো যে কিভাবে গড় বিনিয়োগ বের করতে হয়। বিনিয়োগ একটা ব্যবসা শুরু করার সময় যে মূলধন খাটানো হয় সেটাকেই বলা হয় বিনিয়োগ। ক্লিয়ার? ভগ্নাবশেষ মূল্য, যে কোনো যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদ ব্যবহার করলে তার গুণগত মান কি হয়? কমে যায়, এবং এই গুণগত মান কমে যাওয়ার ফলে একটা সময় অকেজো হয়ে যায়, এবং অকেজো হওয়ার পর যদি সেটা বিক্রি করে কোনো কিছু উদ্ধার করা যায় তাহলে সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। যদি তথ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তাহলে নিব, অন্যথায় আমাকে জিরো ইউজ করতে হবে। কোনো ক্লেম? যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে নিব, না থাকলে নিব। ওকে, তো ধরেন যে বিনিয়োগ 5 লাখ টাকা, বিনিয়োগ কত? 5 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে কি ব্যবহার করব? ভাগ 2। মূলত এখানে একটা আর একটা কয়টা সংখ্যা? টোটাল কয়টা সংখ্যা? বিদায় 2 দিয়ে কি করতে হচ্ছে? এখন আমাদের পাঠ্যসূচিতে কিন্তু এইভাবে ডিটেলস বলা নাই, তো আমরা আমাদের বুঝে নিতে হবে এবং টিচার দ্বারা বুঝে নিতে হবে যে কেন এখানে শূন্য ব্যবহার করলো। আসলে ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকার কারণে এখানে কি ব্যবহার করলো? শূন্য। কি ক্লিয়ার? তাইলে হ্যাঁ, সর্বদাই 2, কারণ আপনার সূত্রই তো বলতেছে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। ইতিপূর্বে যখন আপনি গড় নিট মুনাফা বের করছেন তখন কিন্তু আপনার 5 বছরের ছিল বিধায় 5 দ্বারা ভাগ করছেন। যদি 3 বছরের থাকতো তাহলে কয় দিয়ে ভাগ করতেন? তাহলে এখানে 2টা আছে, 2 দিয়ে কি করতেছি? কোন ক্লেম? কারণ আপনাকে ভগ্নাবশেষ মূল্য না থাকলে জিরো ইউজ করতে হবে। সংখ্যা কয়টা হলো? একটা আর একটা কয়টা? কোন ক্লেম? তাহলে তখন আমার বাইরে হবে এখানে কত? 2 লাখ 50। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমরা গড় নিট মুনাফা বের করার সমাধান পেলাম এবং গড় বিনিয়োগ বের করার সমাধান। তারপর যখন আমরা 2টা উপাদানই পাবো তখন আমাকে লিখতে হবে অতএব গড় মুনাফার হার সমান সমান, তখন আর আমাকে সূত্র লিখতে হবে না, তখন টাকার অ্যামাউন্টগুলো আমাকে ব্যবহার, এবং সর্বশেষ যে রেজাল্ট বাইরে হবে তার সাথে শতকরা চিহ্ন ব্যবহার। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি নিট মুনাফা দেওয়া থাকে তাহলে তো অঙ্ক করতে কোনো সমস্যা, কিন্তু যদি নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ নিট মুনাফা ছাড়া এই অঙ্ক করার কোনো ওয়ে নাই। এখন যদি নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সাথে থাকুন। এটা নোট করার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে। যদি তথ্যে নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে নিট মুনাফা নির্ণয়। যদি তথ্যে নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে আমাদের কিন্তু তথ্যে বিক্রয় দেওয়া থাকবে। তাহলে কি দেওয়া থাকবে? বিক্রয়। আর বিক্রয় কোন শ্রেণীর মধ্যে পড়ে? আয়। তাহলে আয় থেকে আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে নিট মুনাফাতে আসতে হবে।
যদি তথ্যে নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে নিট মুনাফা নির্ণয়। যদি তথ্যে নিট মুনাফা দেওয়া না থাকে তখন দেওয়া থাকবে কি বিক্রয়। বিক্রয় থেকে চলতি খরচ আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বিক্রয় থেকে স্থায়ী খরচ আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বিক্রয় থেকে অবচয় আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে করযোগ্য মুনাফা বা ক্ষতি। অর্থাৎ সর্বশেষ রেজাল্ট যদি প্লাস হয় তাহলে মুনাফা, সর্বশেষ রেজাল্ট যদি মাইনাস হয় তাহলে ক্ষতি। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখেন, বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিতে হবে, বিক্রয় থেকে স্থায়ী খরচ। এখন এখানে লেখা আছে যদি থাকে, যদি থাকে অর্থাৎ চলতি খরচ যদি থাকে তাহলে বাদ দিব, যদি না থাকে তাহলে বাদ দেওয়ার প্রয়োজন। যদি স্থায়ী খরচ থাকে তাহলে বাদ দিব, যদি না থাকে তাহলে প্রয়োজন। কিন্তু যদি অবচয় দেওয়া না থাকে, অবচয় আমাকে বের, অবচয় মাস্ট বি আমাকে বের করতে হবে। তো তারপরে যে রেজাল্টটা বাইরে হবে সেটাকে বলা হচ্ছে করযোগ্য মুনাফা বা ক্ষতি। অর্থাৎ আমার সর্বশেষ রেজাল্ট যদি প্লাস হয় তাহলে মুনাফা, যদি মাইনাস হয় তাহলে ক্ষতি। এখান থেকে আমাকে কর হার বাদ দিতে হবে, এখান থেকে আমাকে কি করতে হবে, কর হার বাদ দিতে হবে। এখন কর হারটা তথ্যে উল্লেখ থাকবে, কর হার তথ্যে উল্লেখ থাকবে। সর্বশেষ যে রেজাল্টটা পাবো সেটাকেই বলা হবে নিট মুনাফা বা ক্ষতি। নিট মুনাফা বা ক্ষতি। যদি তথ্যে নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে নিট মুনাফা আমাকে এভাবেই নির্ণয় করতে হবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন হলো যে স্যার আপনি লিখছেন যে অবচয় গণনা, অর্থাৎ যদি অবচয় দেওয়া না থাকে তাহলে আমাকে অবচয়ও নির্ণয় করতে হবে। তাহলে অবচয় আমরা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, অবচয় নির্ণয় করার জন্য আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। সাথে থাকুন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমাদের প্রশ্ন হলো যে যদি অবচয় দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অবচয় নির্ণয় করব। তো আসি আমরা অবচয় কিভাবে নির্ণয় করা যায়। অবচয় নির্ণয় করার সূত্রটি খুব একটা কঠিন না, বেশ সহজ। লিখতে হয় বার্ষিক অবচয়। কি লিখতে হয়? বার্ষিক অবচয় সমান সমান বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই প্রকল্পের আয়ুষ্কাল অথবা মোট বছরের সংখ্যা। দেখেন, বার্ষিক অবচয় যদি দেওয়া না থাকে, বার্ষিক অবচয় যদি দেওয়া না থাকে তাহলে বার্ষিক অবচয় আমাকে নির্ণয় করতে হবে বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল অথবা মোট বছরের সংখ্যা। যদি দেওয়া না থাকে তাহলে আমাকে এই সূত্র প্রয়োগ করে অবচয় বের করতে হবে। এবং আমাদের মনে রাখার বিষয় হলো যখন আমরা গড় বিনিয়োগ বের করতেছি তখন কিন্তু ভগ্নাবশেষ মূল্যটা আমরা যোগ করতেছি, আর যখন আমরা অবচয় বের করতেছি তখন ভগ্নাবশেষ মূল্যটা কি করতেছি, বিয়োগ করতেছি। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ, সাথে থাকবেন এবং নিয়মিত ক্লাস পাবেন ইনশাআল্লাহ।